আমার শাশুড়ি ঘুমন্ত অবস্থায় আমার মাথার চুল কেটে দিয়েছিল, যাতে আমি মেডিকেলে ভর্তি পরীক্ষা না দিতে পারি। মেঝেতে পড়ে থাকা একগোছা কালো চুল যখন ভোরের আবছা আলোয় আমার চোখের সামনে ভেসে উঠল, বুকের ভেতরটা যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। অবিশ্বাস্য চোখে আয়নার দিকে তাকালাম। মাথার একপাশের চুলগুলো বিশ্রীভাবে এবড়ো-খেবড়োভাবে কাটা। বালিশের পাশে পড়ে আছে একটা জং-ধরা কাঁচি। আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো। আজ আমার জীবনের সবচেয়ে বড় দিন, মেডিকেল ভর্তি পরীক্ষা। আর ঠিক এই দিনটার জন্য কেউ একজন ঘুমন্ত অবস্থায় আমার মাথার চুল কেটে দিয়ে গেছে, যাতে আমি লজ্জায় অপমানে ঘর থেকে বের হতে না পারি। এর আগের বছরেও ওনার চক্রান্তের কারণে আমি পরীক্ষাটা দিতে পারিনি। আর এবারও তিনি ঠিক একই পথে বেছে নিলেন। আমার শাশুড়ি ছিলেন সম্পূর্ণ অশিক্ষিত এক নারী। নিজে পড়ালেখা জানেন না, সেটা কোনো অপরাধ ছিল না। কিন্তু শিক্ষার প্রতি ওনার যে তীব্র ঘৃণার হিংসা, সেটাই অপরাধের পর্যায়ে পড়ে। তিনি সবসময় পাড়ার লোকেদের কথায় অভ্যোস করেন। সারাদিন ওনার কোনো কাজ নেই, পাড়ার ৪-৫টা সমমনা মহিলার সাথে বসে অন্যের গীবত করা, কুটনামি করা আর কার ঘরের বউকে কিভাবে সাইজ করা যায়, এই নিয়ে ওনার ২৪ ঘন্টার গবেষণা। আর তাদের কুবুদ্ধিতেই আজ আমার সাথে এই চরম নৃশংসতাটুকু করতে পারলেন। আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবেই। আমার স্বামী ইফতেখার ছোট একটা কাপড়ের ব্যবসা করে, মোটামুটি ভালোই চলে। মানুষ হিসেবেও মোটেও খারাপ নয়, আমাকে ভালোবাসে, খেয়াল রাখে। কিন্তু ওর সবচেয়ে বড় দুর্বলতা হলো ওর মায়ের মুখের উপর কোনো কথা বলতে পারে না, মায়ের কথা একদম ফেলতে পারে না। আর এই সুযোগটায় পুরোপুরি নেন আমার শাশুড়ি রাবেয়া বেগম। আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসি, তখন আমার কেবল এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। রেজাল্ট ভালো ছিল, স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। কিন্তু এই বাড়িতে পা রাখার পর থেকেই আমার সেই স্বপ্ন যেন এক অপরাধে পরিণত হলো। শাশুড়ির স্পষ্ট কথা, আমাদের বংশে কোনো মেয়ে চাকরি বাকরি করে নাই। বউ থাকবে ঘরে লক্ষ্মী হয়ে, হাড়ি ঠেলবে। ডাক্তার হয়ে নাকি উনি পরপুরুষের গা ছুঁয়ে চিকিৎসা করবেন। এসব বেহায়াপনা আমার পরিবারে চলবে না। গত বছরও আমি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য দিন-রাত এক করে প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু পরীক্ষার ঠিক আগের দিন রাতে শাশুড়ি এক অভাবনীয় নাটক সাজান। হঠাৎ করে উনি বুকে হাত দিয়ে মাটিতে বসে পড়লেন। হৃদরোগে মারা যাচ্ছেন বলে এমন চিৎকার শুরু করলেন যে পুরো পাড়ার লোক জড়ো হয়ে গেল। সারা রাত ওনাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি, ডাক্তার দেখানো আর ইসিজি করার পেছনেই কেটে গেল। ডাক্তাররা বারবার বললেন ওনার কোনো অসুখ নেই, গ্যাস্ট্রিকের সমস্যা মাত্র। কিন্তু ততক্ষণে সকাল ৮টা বেজে গেছে। আমার পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর আর কোনো উপায় ছিল না। সেদিন পরীক্ষা দিতে না পারার কষ্টে আমি ঘরের কোণে বসে কেঁদেছিলাম। আর রান্নাঘর থেকে ভেসে আসছিল শাশুড়ির পান চিবানোর শব্দ আর পাড়ার এক খালার সাথে ফিসফিসানি। কেমন বুদ্ধিটা খাটাইলাম দেখলা? বইয়ের ডাক্তার হওয়ার ভূত এক্কেবারে নামাই দিছি। ইফতিখারকে যখন আমি পরে কেঁদে কেঁদে বলেছিলাম যে মা অভিনয় করেছিল, ও তখন চোখ নিচু করে বলেছিল, অনন্যা, মা তো অশিক্ষিত মানুষ, হুট করে ভয় পেয়ে গিয়েছিল। তুমি ওনাকে ভুল বুঝো না, সামনের বছর আবার পরীক্ষা দিও। মায়ের প্রতি অন্ধভক্তিতে ও তখনও দেখতে পায়নি ওর মায়ের ভেতরের কুৎসিত রূপটা। একটি বছর আমি নিজেকে সামলে নিয়েছিলাম, লুকিয়ে লুকিয়ে গভীর রাতে পড়াশোনা করেছি। গতকাল রাত পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। ইফতেখার বলেছিল সকালে আমি নিজেই তোমাকে সেন্টারে দিয়ে আসব। কিন্তু আজ ভোরে কেটে নেওয়া চুলগুলোর দিকে তাকিয়ে আমার চোখের পানি শুকিয়ে কাঠ হয়ে গেল। কান্না নয়, এক তীব্র ক্ষোভ আর জেদ আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল। ঠিক এ সময় রুমে ঢুকলো ইফতেখার, ওর হাতে চায়ের কাপ। আমার এই অবস্থা দেখে ওর হাত থেকে চায়ের কাপটা ফ্লোরে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। এসব কি অনন্যা, তোমার চুল কে কাটলো? ও কাঁপানো গলায় জিজ্ঞেস করলো। আমি কোনো কথা না বলে সোজা হেঁটে বারান্দায় গেলাম। শাশুড়ি পরম শান্তিতে জাতি দিয়ে সুপারি কাটছেন। ওনার ঠোঁটের কোণে একটা বিজয়ী হাসি। পেছন থেকে ইফতিখার ছুটে এসে বলল, মা, তুমি এই কাজটা করতে পারলে? আজ অনন্যার পরীক্ষা। রাবেয়া বেগম জাতিটা সশব্দে মেঝেতে রেখে দাঁড়িয়ে গেলেন। হ হ, আমি করছি। পাড়ার মানুষ থুতু দিতাছে আমার মুখে। তোর বউ নাকি ডাক্তার হইব, তেজ কত! এখন যাক দেখি কেমন করে ওই সুডো মাথা লয়ে পরীক্ষা দিতে যায়।
ইফতিখার মাথায় হাত দিয়ে বসে পড়ল। ও এবারও ওর মায়ের উপর চিৎকার করতে পারল না, শুধু ফিসফিস করে বলল, অনন্যা, আজকের পরীক্ষা না হয় বাদ দাও। এই অবস্থায় তুমি কিভাবে যাবে? আমি ইফতেখারের দিকে তাকালাম। এই সেই স্বামী যে মানুষ হিসেবে খারাপ না, কিন্তু মেরুদণ্ডহীন। ওর মায়ের কুৎসিত মনের কাছে ও আজীবন আত্মসমর্পণ করে এসেছে, কিন্তু আমি করব না। আমার 1 বছরের কান্না, রাত জাগার অপমান, এই জংধরা কাচির টুকরো শেষ হয়ে যেতে পারে না। আমি ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গেলাম। ড্রয়ার থেকে বের করলাম একটা ধারালো ব্লেড। ইফতেখার আর শাশুড়ি দুজনেই হা করে তাকিয়ে রইলেন। আমি এক মুহূর্ত দ্বিধা করলাম না। আয়নার সামনে দাঁড়িয়ে ব্লেডটা শক্ত করে ধরলাম। ইফতেখার চিৎকার করে উঠল, অনন্যা, কি করছো তুমি? পাগল হয়ে গেছো? আমি ওনার কথার কোনো উত্তর দিলাম না। জংধরা কাঁচি দিয়ে শাশুড়ি যে চুলগুলো এবড়ো থেবড়ো করে কেটেছিলেন, সেখানে কোনো সৌন্দর্য বাকি ছিল না। আমি ব্লেড চালিয়ে নিজের মাথার বাকি চুলগুলো এক এক করে কাটতে লাগলাম। প্রতিটি চুলের গোছা যখন মেঝেতে খসে পড়ছিল, আমার মনে হচ্ছিল আমার ভেতরের সমস্ত দুর্বলতা, ভয় আর দ্বিধা চিরতরে মুছে যাচ্ছে। রাবিয়া বেগম জাতি হাতে দরজার কোণ থেকে হাঁ করে তাকিয়ে আছেন। ওনার চোখ মুখের সেই বিজয়ী হাসি ততক্ষণে উধাও হয়ে গেছে। হয়তো উনি স্বপ্নেও ভাবেননি যে চুলকে উনি আমার লজ্জার হাতিয়ার বানাতে চেয়েছিলেন, আমি সেটাকে আমার জেদের শক্তিতে রূপান্তর করব। কয়েক মিনিটের মধ্যে আমি আমার মাথা সম্পূর্ণ ন্যাড়া করে ফেললাম। আয়নায় নিজের দিকে তাকালাম। চুলহীন এই অনন্যাকে দেখতে অন্যরকম লাগছিল, কিন্তু ওর চোখের দৃষ্টি কোনো পরাজয় ছিল না। সেখানে জ্বলছিল এক তীব্র প্রতিশোধের আগুন। আমি ইফতিখারের দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, মাথা ছোট করলেই মানুষ ছোট হয় না ইফতিখার। মানুষ ছোট হয় তার নোংরা মানসিকতায়। তোমার মা ভেবেছিলেন আমি লজ্জায় ঘরে লুকিয়ে কাঁদব? ওনাকে বলে দিও অনন্যা হাঁটতে শিখেনি। আলমারি খুলে আমার পছন্দের গাঢ় নীল রঙের সালোয়ার কামিজটা বের করলাম। আলমারির এক কোণে যত্ন করে রাখা ছিল একটা কালো সুতি হিজাব। মাথাটা ভালো করে ঢেকে হিজাবের পিনগুলো শক্ত করে আটকে নিলাম। আয়নায় নিজেকে আরও একবার দেখে নিলাম। এখন আর বোঝায় উপায় নেই যে হিজাবের নিচে কোনো চুল নেই। ঘড়ির দিকে তাকালাম। সকাল 7:30 বাজে, আর মাত্র 1.5 ঘন্টা বাকি। ঘর থেকে বের হওয়ার সময় ইফতিখার আমার হাত চেপে ধরল। ওর চোখে তখন অপরাধবোধ আর জল। অনন্যা, আমি তোমাকে সেন্টারে নামিয়ে দিয়ে আসি। আমার ভুল হয়ে গেছে। আমি আলতো করে ওর হাতটা সরিয়ে দিলাম। বললাম, যে মানুষটা অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, তার সহানুভূতির আমার প্রয়োজন নেই। গত বছর তোমার মায়ের নাটকের দিনে আমি তোমার উপর ভরসা করেছিলাম। ফলাফল শূন্য। আজ আমি নিজের ভরসায় যাব। আমি যখন ড্রয়িং রুম পার হচ্ছিলাম, শাশুড়ি তখন বারান্দা থেকে উচ্চস্বরে পাড়ার সেই খালাকে ডাকছেন, ও বউ, দেখছনি কারবার? বউ তো মাথা কামাইয়া হিজাব পইরা পরীক্ষা দিতে রওনা দিছে। তেজ দেখছনি? আমি ওনার কথার পিঠে একটা কথাও বললাম না, শুধু মনে মনে বললাম, রাবেয়া বেগম, আজ আপনার এই অশিক্ষার অহংকারকে আমি এই ঢাকা শহরের বুকে গুড়িয়ে দিয়ে আসব। পরীক্ষা কেন্দ্রে যখন পৌঁছালাম, তখন চারদিকে পরীক্ষার্থী আর অভিভাবকদের উপচে পড়া ভিড়। সবার চোখে মুখে একটা চাপা উত্তেজনা, শেষ মুহূর্তের পড়া ঝালিয়ে নেওয়ার ব্যস্ততা। হিজাব পরিহিত আমি যখন লাইনে দাঁড়ালাম, আমার বুকটা দুরু দুরু কাঁপছিল, কিন্তু সেটা ভয়ের কাঁপন ছিল না। সেটা ছিল 1 বছরের জমানো জেদ আর স্বপ্নের আগুন। হলরুমে ঢুকে নিজের সিটটা খুঁজে নিলাম। ওএমআর শিট আর প্রশ্নপত্র যখন আমার টেবিলে দেওয়া হলো, আমার চোখ দুটো বন্ধ করে একবার আমার বাবা মায়ের মুখটা মনে করলাম। আর মনে করলাম ভোরের আলোয় মেঝেতে পড়ে থাকা সেই একগোছা কাটা চুল। আমার কলম চলতে শুরু করলো। প্রতিটি বৃত্ত ভরাট করার সময় মনে হচ্ছিল আমি আমার শাশুড়ির কুৎসিত চক্রান্তের মুখে এক একটি চড় মারছি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বিগত 1 বছর রাতের পর রাত জেগিয়ে যে পড়াগুলো আমি মুখস্থ করেছি, আজ সেগুলো আমার চোখের সামনে ভাসছিল। সময় যেন চাবুকের মতো দ্রুত ছুটছিল, আর তার সাথে পাল্লা দিয়ে চলল আমার কলম। পরীক্ষা শেষ হওয়ার ঘন্টা যখন পড়ল, আমি কলমটা টেবিলে রাখলাম। এক অদ্ভুত মানসিক শান্তি আর তৃপ্তিতে আমার মনটা ভরে গেল। আমি জানি আমি আমার সেরাটা দিয়ে এসেছি। কোনো চক্রান্ত, কোনো নোংরামি আজ আমাকে আটকাতে পারেনি।
হলরুম থেকে বের হয়ে যখন কলেজের মেইন গেটের সামনে আসলাম, দুপুরের কড়া রোদ এসে আমার মুখে পড়ল। চারপাশের ভিড়ের মাঝে আমি দেখতে পেলাম ইফতেখার দাঁড়িয়ে আছে। ওর হাতে একটা জলের বোতল আর মুখটা শুকিয়ে কাঠ হয়ে আছে। ও অপরাধীর মতো আমার দিকে এগিয়ে এলো। পরীক্ষা কেমন হলো অনন্যা? ও আমতা আমতা করে জিজ্ঞেস করলো। আমি হিজাবের নিচে ঢাকা থাকা আমার ন্যাড়া মাথায় হাত দিয়ে একবার হাসলাম। তারপর ইফতেখারের চোখের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বললাম, খুব ভালো হয়েছে। আর শোনো, আজ শুধু মেডিকেল ভর্তি পরীক্ষা ছিল না, আজ তোমার ওই বাড়ি আর তোমার মায়ের দাসত্ব থেকে আমার চিরতরে মুক্তি পাওয়ার পরীক্ষাও ছিল। রেজাল্টটা বের হতে দাও, তারপর দেখবে ডাক্তার অনন্যা কি করতে পারে। ইফতেখার স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আমি ওর পাশ কাটিয়ে এক পা করে সামনের দিকে এগিয়ে গেলাম। আজ আমার মাথার চুল নেই ঠিকই, কিন্তু আমার মেরুদণ্ডটা আজ সবচেয়ে সোজা আর শক্ত। ইফতেখারকে সেই তপ্ত রোদে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রেখে আমি একটা রিক্সা নিলাম। পুরো পথটায় মাথার উপর জ্যৈষ্ঠের করা রোদ এসে পড়ছিল, কিন্তু হিজাবের নিচে আমার ন্যাড়া মাথাটায় আজ কোনো অস্বস্তি হচ্ছিল না, বরং এক চরম স্বস্তি আর স্বাধীনতার অনুভূতি হচ্ছিল। রিক্সা যখন আমাদের বাড়ির গলির মুখে এসে থামল, বুকটা একবার চড়ত করে উঠল। আমি জানি মূল যুদ্ধটা মাত্র শুরু হলো। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে পরীক্ষা দিতে এসেছি। আমার শাশুড়ি নিশ্চয়ই হাত গুটিয়ে বসে নেই। ধীর পায়ে হেঁটে দরজায় নক করলাম। দরজা খুলতে দেখলাম ড্রয়িং রুমে এক এলাহি কারবার। শুধু শাশুড়ি নন, পাড়ার সেই কুটনামি করা 3জন খালা সোফায় গোল হয়ে বসে আছেন। মাঝখানে আমার শাশুড়ির রাবেয়া বেগম চোখে আঁচল ঠেকিয়ে কান্নার অভিনয় করছেন। আমি ভেতরে ঢুকতে কান্নার বেগ দ্বিগুণ বেড়ে গেল। ওই যে দেখছেননি, ডাকাত বউ ঘরে এসে নিজের মাথা নিজে কামাইয়া এখন সতীসাধ্যী সায়রা বানু সাজছে। ও পাড়ার মানুষ, তোমরা বিচার করো, কোনো ভদ্র ঘরের বউ নিজের মাথার চুল এভাবে খোঁড় দিয়া সাফ করে? রাবেয়া বেগম আঙ্গুল উঁচিয়ে চিৎকার করে উঠলেন। পাড়ার ফাতেমা খালা নাক ছিটকে বললেন, আহারে রাবেয়া বাবু, তোমার কপালটাই পড়ল। এমন অলক্ষী তেজি মেয়ে এই বংশে আয়না ভুল করছো। এগুলা হলো মডার্ন ডাইনি। আমি হিজাবটা না খুলেই সোজা ওনাদের সামনে এসে দাঁড়ালাম। আমার শান্ত স্থির দৃষ্টি দেখে ওনারা যেন কিছুটা থমকে গেলেন। আমি ব্যাগ থেকে ওএমআর শিটের কার্বন কপি আর অ্যাডমিন কার্ডটা বের করে ড্রয়িং রুমের টেবিলে সশব্দে রাখলাম। আজকের দিনটা আপনারা যত খুশি গল্প বানিয়ে পার করতে পারেন। আমি শাশুড়ির দিকে তাকিয়ে তীব্র শ্লেষ জড়ানো গলায় বললাম, কিন্তু মনে রাখবেন, আপনি আমার মাথার চুল কেটেছেন ঠিকই, কিন্তু আমার মগজটা কেটে ফেলে দিতে পারেননি। পরীক্ষা আমি দিয়ে এসেছি, আর রেজাল্ট যেদিন দেবে সেদিনেই পাড়ার মানুষ আপনার মুখে থুতু দেবে, আমার মুখে নয়। মুখের উপর বড় বড় কথা। ইফতেখার আসুক আজ। ওর এই ভিটা থেকে তোরে যদি ঘাট ধইরা না বের করছে, তবে আমার নামও রাবেয়া না। উনি জাতিটা উঁচিয়ে শাসালেন। ঠিক এই মুহূর্তে দরজা ঠেলে ইফতেখার ভেতরে ঢুকল। ওর চেহারা ধুলিমুলি, চোখ দুটো লাল। ঘরে ঢুকে ও এক পলক আমার দিকে তাকালো, তারপর সোফায় বসা পাড়ার মহিলাদের দিকে তাকালো। রাবেয়া বেগম সঙ্গে সঙ্গে ছেলের হাত ধরে ডুকরে উঠলেন, বাজান রে, তুই দেখ এই মাগির তেজ, ও নাকি আমাকে দেখে নেবে। তুই আজই ওরে তালাক দে। এই অলক্ষীরে আমি এই ঘরে এক মুহূর্ত রাখব না। পাড়ার মহিলারাও সুর মেলালেন, হয় ইফতেখার, মায়ের কথাই ঠিক, এমন জেদ্দি বউ ঘরে রাখলে সংসারে আগুন লাগব। আমি কোনো কথা না বলে ইফতেখারের উত্তরের অপেক্ষা করতে লাগলাম। দেখতে চাইছিলাম আজ অন্তত এই চরম অপমানের পর ওর পুরুষত্ব আর মেরুদণ্ডটা জেগে ওঠে কিনা। ইফতেখার কিছুক্ষণ চুপ করে রইল। ওর হাত দুটো কাঁপছিল। তারপর ও আস্তে করে মায়ের হাতটা ছেড়ে দিল। তোমায় অনেকবার বলেছি না মা, আমাদের ঘরের ব্যাপার নিয়ে পাড়ার মানুষকে ডাকবে না। ইফতেখারের গলা কাঁপছিল, তবে তাতে আজ অন্য দিনের চেয়ে কিছুটা জেদ ছিল। ও খালাদের দিকে তাকিয়ে বলল, আপনারা দয়া করে এখন আমাদের ঘর থেকে যান, এটা আমাদের স্বামী স্ত্রী ব্যাপার। মহিলারা মুখ কালো করে বিড়বিড় করতে করতে বিদায় হলেন। তারা চলে যেতেই রাবেয়া বেগম ফেটে পড়লেন, কি বললি তুই? মায়ের চেয়ে তোরে ন্যাড়া বউ বড় হইল? ওই তোরে তাবিজ করছে রে বাজান, ও তোরে ভেড়া বানাইয়া ছাড়ছে। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। সোজা নিজের বেডরুমে ঢুকে দরজা ভেতর থেকে লক করে দিলাম। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে মাথার কালো হিজাবটা আলগা করলাম। হিজাবটা সরতেই
আয়নায় ভেসে উঠল আমার সম্পূর্ণ চুলহীন মাথাটা। নিজের হাতটা মাথার ওপর বোলালাম। একটুও খারাপ লাগলো না, বরং মনে হলো এটা কোনো পরাজয়ের ক্ষত নয়, এটি একটা নতুন ভোরের স্মারক। পরের একটা সপ্তাহ এই বাড়িতে আমার জন্য নরক নেমে এসেছিল। শাশুড়ি রান্নাঘরে তালা মেরে রাখতেন। ইফতেখারের অনুপস্থিতিতে আমাকে এক ফোঁটা পানি পর্যন্ত খেতে দিতেন না। সারাদিন ওনার অভিশাপ আর গালমন্দ ঘরের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হতো। ইফতেখার বাইরে থেকে খাবার কিনে নিয়ে লুকিয়ে আমার রুমে দিয়ে যেত। ও আমার সাথে কথা বলার চেষ্টা করত, কিন্তু আমি ওর দিকে তাকাতামও না। যে স্বামী নিজের মায়ের এমন পৈশাচিক রূপ দেখেও মাকে একটা কড়া শাসন করতে পারে না, তার দেওয়া অন্ন বা ভালোবাসা কোনোটারই আমার আর মোহ ছিল না। আমার সমস্ত ধ্যান জ্ঞান আটকে ছিল শুধু একটা ওয়েবসাইটের রেজাল্ট পেজে। দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত দিনটি চলে এলো। দুপুর 2টা বাজতেই আমার হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো। ড্রয়িং রুমে তখন শাশুড়ি উচ্চস্বরে টিভি দেখছেন, যেন আমার ভেতরে কি চলছে তা ওনার গায়েই লাগছে না। আমি রুমে বসে ল্যাপটপের সঙ্গে আঙ্গুল কাঁপিয়ে রোল নাম্বারটা টাইপ করলাম। সাবমিট বাটনে ক্লিক করার পর স্ক্রিনটা 2 সেকেন্ডের জন্য বাফারিং হলো। আমার হার্টবিট যেন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। পরের মুহূর্তে স্ক্রিনে ভেসে উঠল রেজাল্ট। বড় বড় অক্ষরে লেখা সিলেক্টেড। পাশে কলেজের নাম, ঢাকা মেডিকেল কলেজ। মেধা তালিকায় আমার স্থান প্রথম 100-র মধ্যে। আমার চোখ ফেটে জল বেরিয়ে এলো, কিন্তু সে জল কষ্টের নয়, সে জল এক চরম বিজয়ের, এক দীর্ঘ লড়াইয়ের অবসানের। আমি ল্যাপটপটা হাতে নিয়ে শটান ড্রয়িং রুমে চলে গেলাম। টিভিটা এক ঝটকায় বন্ধ করে দিয়ে ল্যাপটপের স্ক্রিনটা রাবিয়া বেগমের মুখের সামনে ধরলাম। ইনি ভ্যাবাচাকা খেয়ে বললেন, কি এইগুলা? জিলিপির মতো ইংরেজি দেখাও কেন? এই জিলিপির মতো লেখাটার নাম সাকসেস, রাবিয়া বেগম। আমি গর্জে উঠলাম। আপনার এই অশিক্ষিত চক্রান্তের মুখে চেপেটাঘাত করে আপনার বউ আজ বাংলাদেশের 1 নম্বর মেডিকেল কলেজে চান্স পেয়েছে। আমি এখন সরকারি মেডিকেলের ডাক্তার। ঠিক তখনই দরজার লক করে ইফতিখার ভেতরে ঢুকল। ও আমার হাতের ল্যাপটপ আর আমার চিৎকার শুনে থমকে দাঁড়ালো। আমি ইফতিখারের দিকে তাকালাম। ও আমার চোখের জল দেখে বুঝতে পারল কি ঘটেছে। ওর মুখটা এক লহমায় উজ্জ্বল হয়ে উঠল। অনন্যা, তুমি তুমি চান্স পেয়েছো? হ্যাঁ, আমি চান্স পেয়েছি, ঢাকা মেডিকেল কলেজে। আমি অত্যন্ত ঠান্ডা গলায় বললাম, কিন্তু এই আনন্দের দিনে আমার একটা চূড়ান্ত সিদ্ধান্ত তোমাকে জানানোর আছে। ইফতেখার আর শাশুড়ি দুজনেই আমার দিকে চাতকের মতো তাকিয়ে রইলেন। ঘরের ভেতরের বাতাস তখন টান টান উত্তেজনায় কাঁপছে। আমি ব্যাগ থেকে একটা আগেই সই করা সাদা কাগজ বের করে ইফতিখারের সামনে টেবিলের উপর রাখলাম। টেবিলের উপর রাখা সাদা কাগজটার দিকে ইফতিখার আর শাশুড়ি দুজনেই পাথরের মতো চোখে তাকিয়ে রইলেন। ঘরের ভেতরে নিরাপত্তা তখন এতটাই ভারী যে দেয়াল ঘড়ির টিকটিক শব্দটা যেন হাতুড়ির মতো কানে বাজছিল। কি কি এই কাগজ অনন্যা? ইফতিখার কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো। ওর ফর্সা মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। ও হয়তো ভেবেছে আমি ডিভোর্স পেপার নিয়ে এসেছি। আমি ল্যাপটপটা পাশে রেখে সোজা হয়ে দাঁড়ালাম। হিজাবের নিচে থাকা আমার ন্যাড়া মাথাটা আজ আমার লজ্জার কারণ নয়, এটা আমার আত্মসম্মানের মুকুট। আমি খুব শান্ত ও ইস্পাত কঠিন গলায় বললাম, এটা একটা কন্ট্রাক্ট পেপার ইফতিখার, একটা চুক্তিপত্র। আমি এতে সই করেছি, এবার এখানে তোমার সই লাগবে। চুক্তিপত্র? রাবিয়া বেগম জাতিটা সোফায় ছুঁড়ে ফেলে খাড়া হয়ে দাঁড়ালেন। ওনার চোখ দুটো গোল গোল হয়ে গেল। সংসারের মধ্যে আবার কিসের চুক্তি? এত বড় সাহস এই মেয়ের? হ্যাঁ, চুক্তিপত্র। আমি শাশুড়ির দিকে তাকিয়ে তীব্র শ্লেষ জড়ানো গলায় বললাম, আপনার চক্রান্তের দিন আজ থেকে শেষ। এই কাগজে পরিষ্কার লেখা আছে, আজকের পর থেকে এই সংসারে শুধু আপনার একার হুকুম চলবে না। আমার স্বাধীনতা, আমার পড়াশোনা আর আমার ক্যারিয়ারের উপর কোনো আঘাত আপনারা হানতে পারবেন না। আজ থেকে আমি ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট। কয়েকদিন পর থেকেই আমার ক্লাস আর হোস্টেল অ্যালটমেন্টের প্রক্রিয়া শুরু হবে। আমি ইফতিখারের দিকে তাকালাম। ওর চোখ দিয়ে তখনও জল গড়াচ্ছে। আমি ওকে লক্ষ্য করে বললাম, ইফতিখার, তুমি যদি চাও আমি এই বাড়িতে থাকি, তবে এই চুক্তিতে তোমাকে সই করতে হবে। আর যদি আজ থেকে আমার পড়াশোনা, আমার যাওয়া আসা কিংবা আমার কোনো বিষয়ে তোমার মা বা তুমি একটাও কটু কথা বলো,
আমি এক মুহূর্ত ভাবব না, সোজা হোস্টেলে চলে যাব। তখন এই সমাজে মুখ দেখানোর দায়ভার তোমাদের। ইফতেখার টেবিল থেকে কাগজটা হাতে নিয়ে দ্রুত চোখ বোলালো। ওর মুখ দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস বের হলো। ও খুব ভালো করেই বুঝতে পেরেছে অনন্যাকে আর কোনো খাঁচায় আটকে রাখা সম্ভব নয়। ও পকেট থেকে কলম বের করে এক মুহূর্ত দ্বিধা না করে কাগজে সই করে দিল। অনন্যা, আমি সই করলাম। ইফতেখার রুদ্ধ গলায় বলল, আমি তোমাকে হারাতে চাই না। আমি কথা দিচ্ছি তোমার পড়াশোনায় আর কেউ বাধা দেবে না। রাবেয়া বেগম ছেলের এই আত্মসমর্পণ দেখে চিৎকার করে উঠলেন, ইফতেখার, তুই এই জিলিপির মতো ইংরেজি পড়া মাগির পায়ে মাথা নত করলি? ও তোরে ভেড়া বানাইয়া ছাড়ল। আমি ওনার দিকে তাকিয়ে একটা তাচ্ছিলের হাসি হাসলাম। কোনো উত্তর না দিয়ে সোজা নিজের রুমে চলে গেলাম। পরের দিনগুলো এক অদ্ভুত টান টান উত্তেজনার মধ্য দিয়ে কাটতে লাগলো। রাবেয়া বেগম আগের মতো রান্নাঘরে তালা মারার বা গালিগালাজ করার সাহস পাচ্ছিলেন না, কারণ ওনার ভালো করে জানা ছিল একটু এদিক ওদিক হলেই আমি ব্যাগ গুছিয়ে ঢাকা মেডিকেলের হোস্টেলে চলে যাব। পাড়ার কোটনামি খলনায়িকাদের ওনার ঘরে ঢোকা একদম বন্ধ হয়ে গেল। কয়েকদিন পর যখন আমি মাথায় শক্ত করে হিজাব বেঁধে কাঁধে স্টেথোস্কোপ আর বইয়ের ব্যাগ নিয়ে মেডিকেলের উদ্দেশ্যে বের হলাম, রাবেয়া বেগম বারান্দার গ্রিল ধরে শুধু দূর থেকে আমার দিকে চেয়ে থাকতেন। ওনার সে চিরচেনা অহংকার আজ ধূলিসাৎ। ইফতেখারও নিজেকে বদলানোর চেষ্টা করছিল। ও এখন আর মায়ের সব অন্যায্য কথায় সায় দেয় না। রাতে ঘরে ফিরে আমার পড়ার টেবিলের পাশে এসে চায়ের কাপ রেখে মৃদু গলায় জিজ্ঞেস করে, পড়া কেমন চলছে অনন্যা? আমি বই থেকে চোখ না তুলে শান্তভাবে উত্তর দিই, ভালো। আমাদের মাঝে একটা অদৃশ্য দেয়াল রয়ে গেছে ঠিকই, কিন্তু সেই দেয়ালের ওপাশে দাঁড়িয়ে আজ আমি সম্পূর্ণ স্বাধীন। প্রতিদিন যখন আমি ঢাকা মেডিকেল কলেজের করিডোর দিয়ে হেঁটে যাই, তখন হিজাবের নিচে ঢাকা থাকা আমার ন্যাড়া মাথাটায় হাত দিয়ে আমি মনে মনে হাসি। রাবেয়া বেগম ভেবেছিলেন আমার চুল কেটে উনি আমার ডানা কেটে দিয়েছেন, কিন্তু উনি জানতেন না ডানায় নয়, ওনার শক্তি থাকে মানুষের মনে। এভাবেই দিন কাটতে লাগলো। চক্রান্ত আর অবহেলার অন্ধকার পেরিয়ে এক ন্যাড়া মাথার অনন্যা আজ প্রতিদিন এক এক ধাপ করে এগিয়ে যাচ্ছে তার নামের আগে ডাক্তার শব্দটা পাকাপাকিভাবে বসিয়ে দেওয়ার দিকে। ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষে দিনগুলো যেন এক একটা ঝড়ের মতো কাটছিল। অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রির বিশাল সব বইয়ের পাতা উল্টাতে উল্টাতে রাত পার হয়ে ভোর হয়ে যেত। কিন্তু এই হাড়ভাঙা খাটুনিতেও আমার কোনো ক্লান্তি ছিল না। বরং প্রতিদিন যখন সাদা অ্যাপ্রনটা গায়ে জড়িয়ে কলেজের গেট দিয়ে হেঁটে যেতাম, তখন বুকের ভেতর এক অদ্ভুত গর্ব হতো। আমার মাথার চুলগুলো আস্তে আস্তে বড় হচ্ছে আগের মতো, কিন্তু হিজাব পরাটা আমি বাদ দিইনি। এই হিজাব এখন আর শুধু একটা পোশাক নয়, এটা আমার লড়াই আর বিজয়ের প্রতীক। এদিকে বাড়ির পরিবেশটা এখন একদম থমথমে। যে রাবেয়া বেগম একসময় 24 ঘন্টা এই বাড়িতে তর্জন গর্জন করতেন, তিনি এখন ড্রয়িং রুমে পা বাড়াতেও দুবার ভাবেন। চুক্তিপত্রের সে অলিখিত খাঁচায় উনি নিজেই যেন এখন বন্দী। একদিন রাতে লাইব্রেরি থেকে ফিরতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল। ঘড়িতে তখন রাত 8:30। হিজাবের পিনটা আলগা করতে করতে ড্রয়িং রুমে ঢুকতে দেখলাম রাবেয়া বেগম সোফায় বসে আছেন। ওনার সামনে পাড়ার সেই ফাতেমা খালা আর হালিমা খালা বসা। আমাকে ঢুকতে দেখে ওনারা ফিসফিসানি বন্ধ করে দিলেন। আগের মতো সেই তাচ্ছিল্য বা কটূক্তি করার সাহস আজ আর কারো চোখে নেই। আমি ওনাদের পাশ কাটিয়ে নিজের ঘরের দিকে যেতেই রাবেয়া বেগম আমতা আমতা করে ডাকলেন, ও অনন্যা, শুনছনি? আমি থমকে দাঁড়ালাম। ওনার দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, কিছু বলবেন? তখন খালা বলল, না মানে বলতাছিলাম যে তোমার শাশুড়ি মানুষটা তো খারাপ না। ফাতেমা খালা সাধু সাজার চেষ্টা করে বললেন, আসলে রাবিয়া বুবুর কয়েকদিন ধইরা শরীরটা ভালো যাইতেছে না, বুকটা ধরফর করে, মাথা ঘোরে। তুই তো এখন বড় ডাক্তারি লগে আসোস, একটু দেখতে যদি। আমি মনে মনে হাসলাম। গত বছর ঠিক এই বুক ধরফরানি নাটক সাজিয়েই এই মহিলা আমার জীবনের একটা বছর নষ্ট করেছিলেন। আজ আবার সেই একই নাটকের পুনরাবৃত্তি। আমি রাবিয়া বেগমের দিকে তাকালাম। ওনার চোখে আজ চক্রান্তের চেয়ে এক ধরনের অসহায়ত্ব আর ভয় বেশি স্পষ্ট। আমি ড্রয়িং রুমের টেবিলের ওপর আমার স্টেথোস্কোপ আর প্রেশার মাপার মেশিনটা রাখলাম।
তারপর ওনার দিকে এগিয়ে গিয়ে ওনার হাতটা নিজের হাতের মুঠোয় নিলাম। ওনার পালসটা চেক করতে করতে ওনার চোখের দিকে তাকালাম। গত বছর আপনার যে রোগটা হয়েছিল সেটা ছিল হিংসার রোগ। আমি খুব ঠান্ডা স্পষ্ট গলায় বললাম। আর আজকে আপনার যে রোগটা হয়েছে সেটা হলো ভয়ের রোগ। আপনার ভয় হচ্ছে। আপনার এই অশিক্ষার অহংকার আজ আমার এই সাদা অ্যাপরনের কাছে হেরে গেছে। প্রেশার একদম নর্মাল আছে আপনার। অযথা নাটক করে পাড়ার লোক জড়ো করার চেষ্টা আর করবেন না। আমার কথা শুনে ফাতেমা খালা আর হালিমা খালা অস্বস্তিতে পড়ে তাড়াহুড়ো করে বিদায় নিলেন। রাবেয়া বেগম মাথা নিচু করে বসে রইলেন। একটা কথাও ওনার মুখ থেকে বের হলো না। ঠিক তখনই ইফতিকার ঘরে ঢুকল। ও ব্যাগটা টেবিলের ওপর রেখে আমার দিকে তাকালো। ইদানিং ইফতিখারের মধ্যে একটা অপরাধবোধ আমি স্পষ্ট দেখতে পাই। ও এখন আর মায়ের অন্ধ ভক্ত নয়। সংসার আর মায়ের অন্যায়ের মাঝে ও একটা শক্ত সীমানা টেনে দিয়েছে। রাতে আমি যখন পড়ার টেবিলে মগ্ন, তখন ইফতিখার এক গ্লাস গরম দুধ আর কিছু ফল নিয়ে আমার রুমে এলো। ও টেবিলের উপর এক কোণে খাবারগুলো রেখে মৃদু গলায় বলল, অনন্যা, অনেক রাত হয়েছে, একটু খেয়ে নাও। আমি বই থেকে চোখ না তুলে বললাম, রেখে যাও, পরে খাবো। ইফতিখার চলে না গিয়ে আমার টেবিলের পাশে এসে দাঁড়ালো। ও কিছু একটা বলতে চাইছে, কিন্তু সাহস পাচ্ছে না। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর ও বলল, অনন্যা, তুমি কি আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না? আমি জানি আমি আমার মায়ের অন্যায়ের প্রতিবাদ সময়ে করতে পারিনি, কিন্তু এখন তো আমি নিজেকে বদলেছি। মাও এখন আর তোমাকে কিছু বলে না। আমাদের সম্পর্কটা কি আগের মতো সুন্দর হতে পারে না? আমি কলমটা টেবিলের ওপর রাখলাম। ইফতেখারের চোখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললাম, ইফতেখার, ভাঙা কাজ জোড়া দিলেও তার দাগ থেকে যায়। তুমি এখন মায়ের প্রতিবাদ করছো, কারণ তুমি জানো যে আমি এখন স্বাধীন। আমি চাইলে আজই বাড়ি ছেড়ে চলে যেতে পারি। তোমার এই পরিবর্তনটা ভালোবাসার চেয়ে আমাকে হারানোর ভয় থেকে বেশি এসেছে। তবে হ্যাঁ, আমি এই সংসারে আছি, চুক্তির প্রতিটি শর্ত মেনে চলছি, কিন্তু আমার মনের ভেতরের সেই ক্ষতটা শুকাতে সময় লাগবে। আমাকে জোর করো না। ইফতিখার আর কিছু বলল না। ও মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। আমি জানি ও কষ্ট পেয়েছে, কিন্তু আজ আর কোনো সস্তা আবেগের কাছে মাথা নত করতে রাজি নয়। দেখতে দেখতে প্রথম প্রফেশনাল পরীক্ষার সময় ঘনিয়ে এলো। মেডিকেল জীবনের বড় প্রথম পরীক্ষা। দিনরাত এক করে পড়াশোনা করছিলাম। পরীক্ষার আগের দিন রাতে হুট করে আমাদের পুরো এলাকায় লোডশেডিং হয়ে গেল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর ভ্যাপসা গরম। আমার কপালে চিন্তার ভাঁজ পড়ল। কাল সকাল 9টায় পরীক্ষা, এখনও অনেক পড়া বাকি। আমি মোমবাতি জ্বালিয়ে পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু গরমে আর আবছা আলোয় পড়া এগোচ্ছিল না। ঠিক তখনই ঘরের দরজায় একটা মৃদু টোকা পড়ল। আমি দরজা খুলতেই অবাক হয়ে গেলাম। দরজার ওপাশে দাঁড়িয়ে আছেন স্বয়ং রাবেয়া বেগম। ওনার এক হাতে একটা হাত পাখা আর অন্য হাতে একটা জ্বলন্ত হারিকেন। উনি আমার দিকে না তাকিয়ে অপরাধীর মতো মুখ নিচু করে বললেন, আজ কারেন্ট নাই, তোর কালকে বড় পরীক্ষা না? ল্যাপটপের আলো তো নিচে গেছে, নে এই হারিকেনটা রাখ, আর তুই পড়তে বস, আমি একটু বাতাস করি। আমি স্তব্ধ হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। যে হাত একদিন জং ধরা কাঁচি নিয়ে আমার স্বপ্ন কেটে দিতে চেয়েছিল, আজ সেই হাত আমার স্বপ্নের আলো ধরে রাখার জন্য কাঁপছে। নিয়তির চাকা আজ ঘুরতে শুরু করেছে। ঘরের ভেতরের বাতাস তখন এক অদ্ভুত আবেগে থমথম করছে। শাশুড়ির হাতের সেই জ্বলন্ত হারিকেনটার দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা কেমন যেন ওলটপালট হয়ে গেল। যে মানুষটার উপর তীব্র ক্ষোভ আর ঘৃণা পুষে রেখেছিলাম বিগত কয়েক বছর, ওনার এই রূপটা আমার চেনা ছিল না। আমি কিছু বলার আগেই রাবেয়া বেগম গুটি গুটি পায়ে ঘরের কোণে এসে বসলেন। হারিকেনটা টেবিলের ওপর রেখে উনি হাত পাখাটা দিয়ে আমাকে বাতাস করতে লাগলেন। বস, তুই পড়া কর, কাল সকালে পরীক্ষা না তোর? ওনার গলায় আজ সেই চিরচেনা তর্জন গর্জন নেই, সেখানে কেবল এক অপরাধী মায়ের আকুতি। আমি আর কথা বাড়ালাম না, বইয়ের পাতায় চোখ রাখলাম। বাতাসে ওনার হাতের খাঁটি সরিষার তেলের গন্ধ আর হাত পাখার মৃদু বাতাস আমার ক্লান্ত চোখ দুটোয় সজাগ করে তুলল। মাঝরাতে কারেন্ট আসার পর উনি যখন গুটি গুটি পায়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, তখন ওনার পিঠটা কেমন যেন নুয়ে পড়েছে বলে মনে হলো। সময়ের চাকা মানুষকে কত দ্রুত বদলে দেয়।
প্রথম প্রফেশনাল পরীক্ষাটা আশাতীত ভালো হলো। রেজাল্ট যখন দিল, দেখা গেল পুরো ব্যাচে আমি টপ 10-এর মধ্যেই আছি। এই খবরটা যখন বাড়িতে পৌঁছালো, ইফতিখার খুশিতে মিষ্টির প্যাকেট নিয়ে এলো। রাবেয়া বেগম ড্রয়িং রুমে বসে ফিসফিস করে ইফতিখারকে বললেন, বাজান, পাড়ার সব মায়েরা জিগাইতাছে অনন্যা কি বড় পাস দিছে, মিষ্টি 1 প্যাকেট ওগো ঘরে দিয়ে আয়। আমি দূর থেকে দেখেও না দেখার ভান করলাম। এরই মধ্যে শুরু হলো সেকেন্ড ইয়ারের ব্যস্ততা। পড়াশোনার চাপ আগের চেয়ে দ্বিগুণ। ওয়ার্ড ডিউটি, আইটেম, কার্ড সব মিলিয়ে দম ফেলার ফুসরত নেই। এই ব্যস্ততার মাঝেই আমার মেডিকেল লাইফে একজন ভালো বন্ধুর আগমন ঘটল। ওর নাম আবির। শান্ত, মেধাবী এবং ভীষণ পরোপকারী একটা ছেলে। প্রায় লাইব্রেরিতে একসাথে পড়া কিংবা কঠিন টপিকগুলো নিয়ে গ্রুপ স্টাডি করার কারণে আমাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল। ইফতেখারকে আমি আবিরের কথা জানিয়েছিলাম। ও স্বাভাবিকভাবেই নিয়েছিল, কিন্তু আমার শাশুড়ি মনের সন্দেহ পরায়ণতে কি এত সহজে দূর হওয়ার ছিল? সেদিন ছিল আমাদের একটা কঠিন ভাইবা পরীক্ষা। সকাল থেকে কিছু মুখে দেওয়ার সময় পাইনি। তীব্র গরম আর মানসিক চাপে দুপুরের পর থেকেই আমার শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছিল। পরীক্ষা শেষ করে যখন কলেজ গেটের সামনে আসলাম, তখন বিকেল 4টা। মাথাটা এত জোরে ঘুরছিল যে মনে হচ্ছিল আমি যে কোনো সময় মেইন রোডের ওপর পড়ে যাব। ঠিক তখনই আবির ওর বাইকটা নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমার ফ্যাকাশে মুখ আর টলমল অবস্থা দেখে ও চমকে উঠল। অনন্যা, কি হয়েছে তোমার? শরীর খারাপ? খুব মাথা ঘুরছে আবির, মনে হয় প্রেশার ফল করেছে। আমি কোনো মতে বাইকের গ্র্যাব রেলটা ধরে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলাম। এই অবস্থায় তুমি একা রিকশায় যেতে পারবে না, চলো আমি তোমাকে বাসায় ড্রপ করে দিয়ে আসি। আবির আর এক মুহূর্ত সময় নষ্ট না করে বলল। আমি আর না করার অবস্থায় ছিলাম না। হিজাবটা ভালো করে টেনে আমি আবিরের বাইকের পেছনে বসলাম। বাইক যখন আমাদের গলির মুখে এসে থামল, তখন মাথা ঘোরার ভাবটা কিছুটা কমেছে। আমি বাইক থেকে নেমে আবিরকে ধন্যবাদ জানালাম। থ্যাঙ্কস আবির, তুমি না থাকলে আজ রাস্তায় নির্ঘাত অজ্ঞান হয়ে যেতাম। আরে ইটস ওকে অনন্যা, তুমি আগে ঘরে গিয়ে রেস্ট নাও আর ওষুধ খেয়ে নাও। আবির হাসি মুখে বিদায় নিয়ে বাইক ঘুরিয়ে চলে গেল। আমি ধীর পায়ে হেঁটে বাড়ির গেট দিয়ে ভেতরে ঢুকতেই বুকটা ছ্যাদ করে উঠল। বারান্দার গ্রিল ধরে রাবিয়া বেগম দাঁড়িয়ে আছেন। ওনার চোখ দুটো ঠিক চিলের মতো আমার দিকে নিবদ্ধ ছিল। ওনার চোখের সেই চেনা চাহনি দেখে আমি বুঝলাম উনি এতক্ষণ ওপর থেকে পুরো দৃশ্যটা দেখেছেন। একটা পরপুরুষের বাইকে চড়ে ওনার বাড়ির বউ পাড়ায় ঢুকেছে। এটা ওনার জন্য রক্ষণশীল নারীর জন্য একটা বিরাট অপরাধ। আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠে যখন কলিং বেল টিপলাম, দরজা খুললেন স্বয়ং রাবেয়া বেগম। ওনার মুখটা থমথমে, ঠোঁট দুটো রাগে কাঁপছে। আমি ভেতরে ঢুকতেই উনি দরজাটা সশব্দে বন্ধ করে দিলেন। ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে উনি উগ্র গলায় বললেন, বংশ তো একেবারে উজাড় কইরা দিলা বউ, মাথা কামাইয়া ঢং দেখাইলা, এখন আবার পরপুরুষের মোটর সাইকেলের পিছে উইঠা পাড়ায় ঘুরতাছ। এগুলো শেখায় তোমার মেডিকেল কলেজ? আমি তখনও ক্লান্তিতে কাঁপছি। ওনার এই পুরনো রূপের আক্রমণ সামলানোর মতো শক্তি আমার শরীরে ছিল না। আমি শান্ত গলায় বললাম, আমার শরীর খারাপ ছিল। ও আমার ক্লাসের বন্ধু। ও জাস্ট আমাকে এগিয়ে দিয়ে গেছে। বন্ধু? কিসের বন্ধু? সমস্ত পোলার পিছে উইঠা ঢলাঢলি করার নাম বন্ধু? ইফতেখার ব্যবসা করে রক্ত পানি করতেছে, আর তুমি এখানে পরপুরুষ নিয়ে ফুর্তি করতেছ? ওনার গলার আওয়াজ ড্রয়িং রুমের দেয়াল পেরিয়ে যেন বাইরে যাচ্ছিল। ঠিক এই সময়েই ইফতেখার অফিস থেকে ফিরল। ড্রয়িং রুমের এই অশান্ত পরিবেশ আর মায়ের চিৎকার শুনেও থমকে দাঁড়ালো। কি হয়েছে মা, চিৎকার করছো কেন? রাবেয়া বেগম ছেলের হাত ধরে বিষ উগরে দিলেন। বাজান রে, তুই চোখ থাকতে অন্ধ হয়ে আসোস। তোর এই ডাক্তার বউ আজ এক পোলার মোটর সাইকেলের পিছে উঠে পাড়ায় আছে। পাড়ার মানুষ থুতু দিতেছে আমার মুখে। এই তেজ দেখানোর লাইগা তুই ওই কন্ট্যাক্ট পেপারে সই করছিলি? ইফতিকার ভ্রুকুচকে আমার দিকে তাকালো। ওর চোখে একটা চাপা সংশয় আর অস্বস্তি স্পষ্ট ফুটে উঠল। ও মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তুমি একটু থামো তো। তারপর আমার দিকে ফিরে কিছুটা চড়া গলায় বলল, অনন্যা, মা কি বলছে এইসব? তুমি কার বাইকে করে এসেছ? ইফতেখারের গলার সেই অবিশ্বাসটুকু আমার বুকে তীরের মতো বিঁধল। যে মানুষটা আমার সততা
আর লড়াইকে সম্মান করতে পারে না, তার এই জেরা আমি সহ্য করব না। চুক্তিপত্রের কথা ওদের মনে করে দেওয়ার সময় চলে এসেছে। আমি আমার কাঁধের ব্যাগটা সোফায় ছুঁড়ে ফেললাম। হিজাবের পিনটা খুলে টেবিলে রেখে ইফতেখার আর শাশুড়ির মাঝখানে এসে দাঁড়ালাম। ইফতেখার, তুমি কি তোমার মায়ের মতো একই নোংরা মানসিকতা পোষণ করো? আমার কণ্ঠস্বর ড্রয়িং রুমের বাতাসকে বরফ করে দিল। আমি আজ সকাল থেকে না খেয়ে পরীক্ষা দিয়েছি। পরীক্ষার হলে প্রেশার লো হয়ে আমি যখন রাস্তায় পড়ে যাচ্ছিলাম, তখন আমার ওই বন্ধু আবির আমাকে সাহায্য করেছে। আর তোমার মা সেটাকে নোংরামি বলছেন। আর তুমি তুমি এখানে দাঁড়িয়ে আমাকে জেরা করছো। আমি টেবিল থেকে সেই চুক্তিপত্রের কপিটা বের করে ইফতিখারের চোখের সামনে ধরলাম। মনে আছে ইফতিখার, এই কাগজে লেখা ছিল আমার পড়াশোনা, আমার স্বাধীনতা আর আমার চলাফেরা নিয়ে তোমরা যদি একটাও কটু কথা বলো, আমি এক মুহূর্ত এ বাড়িতে থাকবো না। আজ তুমি আর তোমার মা মিলে আমার চরিত্র নিয়ে কথা তুলেছ। আমি সোজা নিচের রুমে গিয়ে আলমারি থেকে ট্রলি ব্যাগটা বের করলাম। রাগ করে মাত্র 5 মিনিটের মধ্যেই আমার বই আর জামাকাপড় ব্যাগে পুরে নিলাম। ইফতিকার আর রাবিয়া বেগম দুজনেই দরজার সামনে হাঁ করে দাঁড়িয়ে রইলেন। অনন্যা, অনন্যা প্লিজ, ভুল বোঝো না, আমি জাস্ট জিজ্ঞেস করেছি। ইফতিখার আমার হাত ধরার চেষ্টা করলো। আমি ওর হাতটা ছিটকে সরিয়ে দিলাম। ব্যাগের চেনটা টেনে আমি হিজাবটা মাথায় শক্ত করে বাঁধলাম। তারপর রাবেয়া বেগমের দিকে তাকিয়ে তীব্র গর্জনে বললাম, আপনি ভেবেছিলেন আপনার এই নোংরা অপবাদে আমি আবার ঘরে ঢুকে কাঁদব? কান খুলে শুনে রাখুন, আমি এখনই ঢাকা মেডিকেলের লেডিস হোস্টেলে চলে যাচ্ছি। আর এই জীবনে কোনোদিন আমি এই নোংরা বাড়ির চৌখাট মারাবো না। ইফতিখার ডুকরে কেঁদে উঠল, অনন্যা, যেও না, মা ভুল করেছে, আমি মায়ের হয়ে ক্ষমা চাচ্ছি। কিন্তু আমি আর থামলাম না। ট্রলি ব্যাগটা টেনে আমি দরজার দিকে এগিয়ে গেলাম। ঘরের ভেতরে টান টান উত্তেজনা যখন চরমে, আমি এক পা দুপা করে দরজার দিকে এগোচ্ছিলাম। হাতের ট্রলি ব্যাগটার চাকা মেঝেতে ঘষা খেয়ে একটা কর্কশ শব্দ তুলছিল। ঠিক তখনই ইফতিখার যেন এক অচেনা রূপ ধারণ করল। ও এক ঝটকে এসে আমার হাতটা শক্ত করে চেপে ধরল। ওর হাতের মতো এতখানি শক্ত ছিল যে আমার কবজিতে তীব্র ব্যথার সৃষ্টি হলো। ইফতিখার, হাত ছাড়ো বলছি। আমি চিৎকার করে উঠলাম। ইফতিখার আমার কোনো কথাই শুনল না। ও এক প্রকার জোর করেই আমাকে টেনে হিস্ট্রে ড্রয়িং রুম থেকে বেডরুমে নিয়ে এলো এবং সশব্দে দরজার লকটা আটকে দিল। বাইরে থেকে রাবিয়া বেগম দরজায় ধাক্কা দিয়ে বলতে লাগলেন, বাজান, কি করস তুই, ওরে যাইতে দে। কিন্তু ঘরের ভেতরের ইফতেখার তখন সম্পূর্ণ অন্য মানুষ। যে শান্ত নরম মনের ইফতেখারকে আমি চিনি, যে মায়ের সামনে কোনোদিন গলা উঁচিয়ে কথা বলতে পারিনি, আজ তার চোখের মণি দুটো রাগের টকটকে লাল হয়ে গেছে। ও আমার দিকে তাকিয়ে সিংহ গর্জন করে উঠল, অনেক হয়েছে অনন্যা, অনেক সহ্য করেছি আমি, এবার থামো। ওর গলার সেই আওয়াজে ঘরের দেয়ালগুলো যেন কেঁপে উঠল। আমি থমকে গেলাম। কি ভেবেছো তুমি নিজেকে? তুমি মেডিকেলে চান্স পেয়েছো বলে এখনই মস্ত বড় ডাক্তার হয়ে গেছো? ইফতিকার ঘরের মাঝখানে দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে চিৎকার করতে লাগলো, আজ তোমার যে অহংকার আমি দেখছি, ডাক্তার হওয়ার পর তো তুমি আমাদের চিনতেই পারবে না, মানুষ বলেই মনে করবে না। ইফতিখার, তুমি মুখ সামলে। আমার কথা শেষ করতে না দিয়েই ও আবার গর্জে উঠল, তুমি মুখ সামলাও অনন্যা। তুমি বাইরের একটা ছেলের সাথে বাইকে চড়ে পাড়ায় আসতে পারবা, আর আমার মা আর আমি নিজের চোখে এটা দেখার পরেও আমরা তোমাকে দুটো কথা জিজ্ঞেস করতে পারবো না? আমরা কিচ্ছু বলতে পারবো না? কোনো আইনের কিতাবে লেখা আছে এটা? আজকে আমি যদি অন্য একটা মেয়েকে আমার বাইকের পেছনে বসিয়ে সারা ঢাকা শহর ঘুরে বেড়াই, পাড়ার মানুষ দেখে আমার মাকে কথা শোনায়, তুমি সেটা সহ্য করবে? বুকে হাত দিয়ে বলো, তুমি সেটা মেনে নিতে পারতে? ইফতিখারের প্রতিটি শব্দ তীরের মতো এসে আমার বুকে বিঁধছিল। ও এক পা এগিয়ে এসে আমার খুব কাছে দাঁড়িয়ে বলল, তুমি শুধু নিজের বোঝটাই বোঝো অনন্যা, নিজের জেদ, নিজের কান্না, নিজের আত্মসম্মান ছাড়া তুমি আর কিছু দেখতে পাও না। আমি ইদানিং তোমার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করছি, শুধু ভালোবাসার টানে, আমাদের সংসারের টানে। আর সেই কারণেই তুমি আজ আমার মাথায় চড়ে বসেছ। আমি স্বামী হয়ে তোমার সামনে মাথা নিচু করে কথা বলি, এর মানে এই না যে আমি পুরুষ মানুষ নই। রাগ কিন্তু আমারও আছে, শুধু ধৈর্য ধরে থাকি।
ইফতিকার ওর ডান হাতের আঙ্গুলটা আমার চোখের সামনে উঁচিয়ে থমথমে গলায় বলল, আমি যদি এক ফোঁটা রাগ তোমার সাথে দেখায় না অনন্যা, তুমি ধুলায় মিশে যাবে। শুধুমাত্র সংসারে সুখের কারণে, তোমাকে ভালোবেসে আগলে রাখার কারণে আমি দিনরাত নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে সব সহ্য করে যাই। ও একটা দীর্ঘশ্বাস ফেলে দরজার দিকে ঘুরে দাঁড়ালো। তারপর চাপকের মতো তীক্ষ্ণ গলায় বলল, আর যদি চলে যেতে চাও তবে শোনো, আজ হোস্টেলে যাওয়ার বাহানা করে যেও না। যদি যেতেই হয় তবে আমার জীবন থেকে একেবারে চলে যাও। কারণ তুমি যে আগামীকাল প্রতিষ্ঠিত হওয়ার পর আমাকে ডিভোর্স দিয়ে ছুঁড়ে ফেলে দেবে না, তার কোনো গ্যারান্টি আমি আজ আর দেখছি না। কথাটা বলে ইফতিকার এক ঝটকায় ঘরের দরজাটা খুলে বাইরে চলে গেল। লিভিং রুম পার হয়ে ও সোজা মেন দরজা খুলে বাড়ি থেকে বেরিয়ে গেল। ওর এক মুহূর্ত দাঁড়ালো না। রুমের ভেতর তখন এক শ্মশানের নীরবতা। ইফতিখারের শেষ কথাগুলো, আমার জীবন থেকে একেবারে চলে যাও। প্রতিষ্ঠিত হওয়ার পর ডিভোর্স দেবে না, তার কোনো গ্যারান্টি দেখছি না। আমার কানের পর্দায় বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। আমার হাতের ট্রলি ব্যাগটা হাত থেকে ফসকে মেঝেতে পড়ে গেল। আমার সমস্ত শরীর অবশ হয়ে আসছিল। পা দুটো আর শরীরের ভার সইতে পারল না। আমি ধপ করে ড্রেসিং টেবিলের সামনে শক্ত ফ্লোরটার ওপর বসে পড়লাম। এতক্ষণ যে চোখের জল আমি আটকে রেখেছিলাম তা বাঁধ ভাঙা বন্যার মতো গা বেয়ে নামতে লাগলো। আমি দুই হাঁটুতে মুখ গুজিয়ে ডুকরে কেঁদে উঠলাম। কি অদ্ভুত এক সত্যের মুখোমুখি আজ আমি দাঁড়িয়ে গেছি। গত একটা বছর আমি শুধু নিজের ক্ষতটাই দেখেছি, নিজের কষ্টটাই গুনেছি। কিন্তু এই মানুষটা, যে মায়ের কুৎসিত চক্রান্তের শিকার হয়েও আমার অধিকারের জন্য নিজের মায়ের বিরুদ্ধে গিয়ে চুক্তিপত্রে সই করেছিল, যে পুরুষ মানুষের দিনের পর দিন আমার টেবিলে চা কফি এগিয়ে দিয়ে মাথা নিচু করে ভালোবেসে গেছে, আজ তাকে আমি কতটা সস্তা বানিয়ে ফেলেছিলাম। রাত বাড়ল, চারদিক নিঝুম। ইফতিকার রাতে আর বাড়ি ফেরেনি। আমি বিছানায় এপাশ ওপাশ করছিলাম, কিন্তু চোখের পাতা দুটো এক করতে পারছিলাম না। জানালার বাইরে রাতের অন্ধকার আকাশটার দিকে তাকিয়ে আমি নিজের কাছে প্রচণ্ড অনুতপ্ত হতে লাগলাম। মাথায় হাত দিয়ে নিজের ছোট ছোট চুলগুলো স্পর্শ করলাম। মনে পড়ে গেল লোডশেডিংয়ে সে রাতে শাশুড়ির হাত পাখা আর হারিকেন নিয়ে আসার পেছনেও নিশ্চয়ই ইফতিখারের সে নীরব ভালোবাসা আর অনুরোধ কাজ করেছিল। যে স্বামী আমাকে এতটা ভালোবাসে, যে আমার সমস্ত জেদ আর অবহেলা বুকে পাথর চেপে সয়ে গেছে, আজ তার সেই ভালোবাসার পবিত্রতাকেও আমি সন্দেহের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলাম। আবির তো শুধুই একজন বন্ধু, কিন্তু ইফতিকার তো আমার জীবন। আমি কি তবে সত্যি অহংকারী হয়ে উঠছিলাম? সাকসেসের আলো কি তবে আমার চোখের সামনের মানুষটার সরল ভালোবাসাকে অন্ধকার করে দিয়েছিল? অন্ধকার ঘরে একাকী শুয়ে ছটফট করতে করতে আমি মনে মনে এক চরম সিদ্ধান্ত নিলাম। সকাল হলেই আমাকে এই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। ইফতিকারকে আমার ফেরাতে হবে। ঘরের ভেতরের বাতাস তখন এক অপরাধবোধ আর ভালোবাসার টান টান ব্যাকুলতায় কাঁপছে। সারা রাত চোখের পাতা এক করতে পারিনি। ভোরের আবছা আলো যখন জানালার পর্দা গলে ঘরের মেঝেতে এসে পড়ল, আমার বুকের ভেতর জমানো অনুতাপের পাহাড়টা আরো ভারী হয়ে উঠল। বিছানা ছেড়ে উঠে আয়নার সামনে দাঁড়ালাম। হিজাবটা টেবিলে পড়ে আছে। আয়নায় ভেসে উঠল আমার ছোট ছোট চুলে ঢাকা মাথাটা। কাল রাতেই মাথাটাতেই ইফতিখার তার সমস্ত জমানো ক্ষোভ, ভালোবাসা আর অভিমানের চাবুক মেরে গেছে। আর সেই প্রতিটি আঘাত আজ আমার মনে হচ্ছে বড্ড বেশি সত্যি ছিল। ধীর পায়ে ড্রয়িং রুমে গেলাম। ভেবেছিলাম শাশুড়ি হয়তো ওনার ঘরে ঘুমাচ্ছেন, কিন্তু ড্রয়িং রুমে পা রাখতেই আমার বুকটা মোচড় দিয়ে উঠল। সোফায় গুটিসুটি মেরে বসে আছেন তিনি। ওনার কোলে ইফতিকারের একটা পুরনো শার্ট। ছেলের চিন্তায় এই বয়স্ক মানুষটাও সারা রাত ঘুমাননি। দরজার শব্দে উনি ধরফর করে চোখ মেলেন। ওনার চোখে কোনো হিংসা ছিল না, ছিল শুধু এক নিঃসঙ্গ মায়ের আকুলতা। আমি ওনার দিকে এগিয়ে গেলাম। জীবনে প্রথমবার কোনো দ্বিধা ছাড়া ওনার সামনে হাঁটু গেড়ে বসলাম। রাবেয়া বেগম চমকে উঠলেন। কিছু বলার আগেই আমি ওনার দুটো পা জড়িয়ে ধরলাম। আম্মা, আমাকে মাফ করে দেন। আমার গলা কান্নায় বুজে আসছিল। কাল রাতে আমি আপনাদের দুজনকে অনেক কথা শুনিয়েছি। অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। ইফতিকার কাল রাতে বাড়ি ফেরেনি শুধু আমার এই বিষাক্ত কথার জন্য। আমি ওর খোঁজে যাচ্ছি আম্মা। ও
ওরে আমি ফিরিয়ে আনবই। রাবেয়া বেগম স্তব্ধ হয়ে রইলেন। ওনার পা জড়িয়ে ধরা থাকা আমার মাথাটার ওপর ওনার কাঁপা কাঁপা হাতটা এসে পড়ল। যে হাত জংধরা কাচি চালিয়েছিল, আজ সেই হাতটাই বড় মমতায় আমার চুলে বিলি কেটে দিল। ওনার চোখ দিয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা জল। জামা, আমার বাজানটারে ফিরাইয়া আন। ও বড় অভিমানী রে মা। আমি আর এক মুহূর্ত নষ্ট করলাম না। ঘরে এসে ঝটপট তৈরি হয়ে নিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে কালো হিজাবটা মাথায় জড়ানোর সময় আমার হাত দুটো কাঁপছিল না। আজ এই হিজাব কোনো প্রতিবাদের ঢাল নয়, আজ এটা আমার স্বামীর ভালোবাসার মর্যাদা রক্ষার আবরণ। সকাল তখন 8:30। আমি একটা রিক্সা নিয়ে সোজা চলে গেলাম ইফতিখারের কাপড়ের দোকানে। মার্কেট তখনও পুরোপুরি খোলেনি, দু একটা দোকান মাত্র শাটার তুলছে। ইফতিখারের দোকানের সামনে গিয়ে দেখলাম হাফ শাটার নামানো। আমি নিচু হয়ে ভেতরে ঢুকতেই চারদিকের কাপড়ের থানের চেনা গন্ধটা আমার চেনা ইফতিখারের কথা মনে করিয়ে দিল। দোকানের এক কোণে ক্যাশ কাউন্টারের পেছনের সোফাটায় ইফতিখার শুয়ে আছে। গায়ে কোনো চাদর নেই, এক হাত কপালের ওপর রাখা। ওর ফর্সা মুখটা কাল রাতের ঝলে মলিন হয়ে গেছে, চোখের নিচে কালচে দাগ। এত কাছ থেকে আমি মানুষটাকে কতদিন দেখিনি। আমি নিঃশব্দে ওর পাশে গিয়ে বসলাম। ওর কপালে হাত রাখতেই ও ধরফর করে জেগে উঠল। আমাকে সামনে দেখে ওর চোখ দুটো মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে আবার বরফের মতো শক্ত হয়ে গেল। ও সোজা হয়ে বসে মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল। তুমি এখানে কেন এসেছো অনন্যা? তোমার তো এখন মেডিকেলে ক্লাস থাকার কথা। ওর গলার স্বর অত্যন্ত ঠান্ডা আর উদাসীন। আমি কোনো কথা না বলে ব্যাগ থেকে সেই কন্ট্যাক্ট পেপার বা চুক্তিপত্রটি বের করলাম, যে কাগজটা দেখিয়ে আমি পরিবারে নিজের আধিপত্য কায়েম করতে চেয়েছিলাম। ইফতিকার আর চোখে কাগজটার দিকে তাকালো। আমি ওর চোখের দিকে তাকিয়ে কোনো নাটকীয়তা ছাড়া কাগজটা মাঝখান থেকে 2 টুকরো করে ছিঁড়ে ফেললাম। তারপর আরও কুচি কুচি করে মেঝেতে ফেলে দিলাম। ইফতিখার চমকে উঠে আমার দিকে তাকালো। এসব কি করছো? যেখানে আমার স্বামী নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে আমাকে ভালোবেসে গেছে, সেখানে আমার এই কাগজের অহংকার থাকার কোনো অধিকার নেই। ইফতিখার, আমার চোখ ফেটে জল বেরিয়ে এলো। আমি ওর দুটো হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরলাম। কাল রাতে তোমার বলা প্রতিটা কথা আমার বুকটা ঝাঁঝরা করে দিয়েছে। আমি সত্যি অন্ধ হয়ে গিয়েছিলাম, শুধু নিজের কষ্টটাই দেখেছি। তোমার নীরব ত্যাগটা আমি দেখতে পাইনি। তোমার দেওয়া চা কফি, লোডশেডিংয়ের রাতে আমাকে দিয়ে হাত পাখা পাঠানো, সব কিছুর পেছনে যে তোমার ওই অবুঝ ভালোবাসা ছিল, সেটা আমি ভুলে গিয়েছিলাম। আমি অপরাধী ইফতিকার। পারো তো তোমার এই অনন্যাকে মাফ করে দাও। ইফতিকার হাত দুটো সরিয়ে নেওয়ার চেষ্টা করল না, কিন্তু ওর মুখটা শক্ত হয়ে রইল। আমি তোমাকে পড়ার স্বাধীনতা দিয়েছি অনন্যা, কিন্তু তার মানে এই নয় যে তুমি আমার অধিকারকে তুচ্ছ করবে। কাল যখন পাড়ার মানুষ আমাকে ওসব বলছিল, আমি জানি। ওর কথা কেড়ে নিয়ে আমি বললাম, কাল আমার সত্যি প্রেশার লো হয়ে গিয়েছিল। আবির আমার শুধু বন্ধুই, কিন্তু কাল আমায় রিকশায় আসা উচিত ছিল, প্রয়োজনে রাস্তায় বসে পড়া উচিত ছিল, তাও অন্য কারো বাইকে নয়। কারণ আমি শুধু একজন মেডিকেল স্টুডেন্ট নই, আমি ইফতিখারের স্ত্রী। তোমার অধিকার সবার ওপরে। আমি ওর বুকে মাথাটা রাখলাম। ইফতিখারের চেনা বুকের ধকধক শব্দটা আমার কানে আসছিল। আমি ফিসফিস করে বললাম, আজ থেকে আমি আর একা একা কোথাও যাব না। প্রতিদিন বিকেলে তুমি আমাকে মেডিকেলের গেটে গিয়ে নিয়ে আসবে। আবার যদি কোনোদিন আমার শরীর খারাপ করে, তবে তুমি আমাকে আগলে ধরে বাড়ি নিয়ে আসবে। অন্য কারো ছোঁয়ার অধিকার আমি আর কাউকে দেব না। তুমি যাবে তো ইফতিখার? ইফতিখার আর নিজের ভেতরের শক্ত বাতটা ধরে রাখতে পারল না। ওর চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। ও 2 হাতে আমার মুখটা তুলে ধরল। ওর চোখে আজ কোনো রাগ নেই, আছে শুধু এক সমুদ্র ভালোবাসা। পাগলি একটা, আমি কি সত্যি তোমাকে ছেড়ে থাকতে পারি? কাল রাতে বুকটা ফেটে যাচ্ছিল আমার। ইফতিখার আমাকে টেনে ওর বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। দোকানের আধখোলা শাটারের বাইরে ভোরের কড়া রোদটা তখন আমাদের পায়ের কাছে এসে পড়েছে। আমি হিজাব পরিহিত মাথায় ইফতিখারের বুকের ওম মেখে এক পরম শান্তি অনুভব করলাম। প্রতিষ্ঠিত আমি হব ঠিকই, তবে এই ভালোবাসাকে সাথে নিয়ে। চলো বাড়ি চলো।
আম্মা সারা রাত ঘুমাননি। আমি ওর চোখের জল মুছে দিয়ে হাসলাম। ইফতেখার দোকানের শাটারটা টেনে লক করে দিল। তারপর আমার হাতটা শক্ত করে ধরে মেইন রোডের দিকে এগিয়ে গেল একটা রিক্সা ডাকতে। আজ আমাদের মেরুদণ্ড ভাঙেনি, বরং ভালোবাসার এক নতুন সমীকরণে আমাদের সংসারটা আরো বেশি মজবুত হয়ে উঠল। সময় নদীর স্রোতের মতো বয়ে যায়। সেই ঝড়ো সকালটার পর আমাদের জীবনের গতিপথ অনেকটাই বদলে গিয়েছিল। ইফতিকার আর আমার মাঝে ভালোবাসার যে নতুন সমীকরণ তৈরি হয়েছিল তা দিন দিন আরো গভীর হতে লাগলো। প্রতিদিন বিকেলে ও সমস্ত কাজ ফেলে ঢাকা মেডিকেলের গেটে এসে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতো। আমি হিজাব পরা, কাঁধে ব্যাগ ঝোলানো অনন্যা যখন ওর বাইকের পেছনে গিয়ে বসতাম, তখন চারপাশের চেনা পৃথিবীটাকে বড্ড সুন্দর মনে হতো। আমার শাশুড়ি এখন আর ঘরের কোণে বসে কুটনামি করেন না, বরং প্রতিদিন কলেজ থেকে ফেরার পর আমার জন্য গরম ভাত আর পছন্দের তরকারি বেড়ে টেবিলে অপেক্ষা করেন। দেখতে দেখতে মেডিকেল জীবনের কঠিন 5টা বছর কেটে গেল। ফাইনাল প্রফেশনাল পরীক্ষার রেজাল্টের দিন যখন আমার নামে অফিসিয়ালি বসে গেল সেই কাঙ্ক্ষিত শব্দটা, ডাক্তার অনন্যা রহমান, সেদিন আমাদের পুরো বাড়িতে ঈদের আনন্দ নেমে এসেছিল। ইফতিখার খুশিতে আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিল, আর রাবেয়া বেগম পাড়ার সবাইকে ডেকে ডেকে মিষ্টি খাইয়েছিলেন। ওনার চোখে সেই হিংসা আজ সম্পূর্ণ বিলীন হয়ে এক বিশাল গর্বে রূপ নিয়েছে। মেডিকেল শেষ করে আমি ঢাকা মেডিকেলে ইন্টার্নি শুরু করলাম। আর ইন্টার্নি শেষ হতেই ইফতিকার ধানমন্ডি এলাকার আমাদের বাসার কাছে একটা ছোট চেম্বার করে দিল আমাকে। চেম্বার খোলার প্রথম দিন বিকেলে আমি সাদা অ্যাপ্রনটা গায়ে জড়িয়ে গলায় স্টেথোস্কোপ নিয়ে যখন চেয়ারটায় বসলাম, তখন দরজায় নক করে ভেতরে ঢুকলেন দুজন চেনা মানুষ। তাকিয়ে দেখি পাড়ার সেই ফাতেমা খালা আর হালিমা খালা, যারা একসময় আমার শাশুড়ির কান ভাঙাতেন, আমাকে অলক্ষী ডাইনি বলে গালি দিতেন। আজ ওনাদের দুজনের হাতে একটা কাগজের ঠোঙ্গায় কিছু ফল, আর চোখে মুখে একরাশ সংকোচ আর অপরাধবোধ। আসুন খালাম্মারা, বসুন। আমি হাসি মুখে ওনাদের চেয়ারে বসতে বললাম। ফাতেমা খালা আমতা আমতা করে বললেন, অনন্যা মা, আসলে হালিমা বুবুর কদিন ধইরা সুগার আর প্রেশারটা খুব ওঠানামা করতেছে। বড় ডাক্তার দেখানোর সামর্থ্য তো নাই, তাই রাবেয়া বাবু বলল তোমার কাছে আসতে। আমি কোনো পুরনো তিক্ততা মনে রাখিনি। ওনাদের হাত দুটো টেনে নিয়ে পরম যত্নে প্রেশার চেক করলাম, প্রেসক্রিপশন লিখে দিলাম। ওনারা যখন ভিজিট দিতে ব্যাগ খুলছিলেন, আমি ওনাদের হাত চেপে ধরলাম। খালাম্মারা, আপনারা তো আমার নিজের পাড়ার মানুষ, আমার মায়ের মতো। আপনাদের কাছ থেকে আমি কোনো ভিজিট নেব না। আজ থেকে আপনাদের যে কোনো অসুখে এই অনন্যার চেম্বারের দরজা আপনাদের জন্য সবসময় খোলা, একদম বিনামূল্যে। আমার কথা শুনে ফাতেমা আর হালিমা খালার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ওনারা আমার মাথায় হাত দিয়ে প্রাণ ভরে দোয়া করতে লাগলেন। ওনারা যখন চেম্বার থেকে বের হচ্ছিলেন, তখন দরজার আড়ালে দাঁড়িয়ে আমার শাশুড়ির শাড়ির আঁচলে চোখ মুছছিলেন। উনি আজ আমার রোগী দেখার তদারকি করতে আমার সাথে এসেছিলেন। সবাই চলে যাওয়ার পর রাবেয়া বেগম চেম্বারের ভেতরে ঢুকলেন। ওনার হাত দুটো কাঁপছিল। উনি আমার টেবিলের সামনে এসে দাঁড়ালেন। আম্মা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আমি ব্যস্ত হয়ে উঠলাম। শাশুড়ি বসলেন না। ওনার আঁচলের গিঁট থেকে একটা পুরনো দিনের সোনার চেন বের করে আমার টেবিলের উপর রাখলেন। ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। আমারে মাফ করে দিস মা। ওনার গলা কাঁপছিল। যে হাত দিয়া তোর স্বপ্ন কাইটা দিতে চাইছিলাম, আজ সেই হাত দিয়া তোরে আশীর্বাদ করার যোগ্যতাও আমার নাই। পাড়ার মানুষ যখন আজ আমারে কয়, রাবেয়া বুবু, তোমার ডাক্তার বউ তো সাক্ষাৎ লক্ষ্মী, তখন বুকটা গর্বে ভইরা যায় মা। এই চেনটা আমার মায়ের দেওয়া শেষ স্মৃতি, আজ তোরে দিলাম। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। চেয়ার ছেড়ে উঠে এসে শাশুড়িকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আজ আমাদের মধ্যাকার সব দেয়াল ভেঙে চুরমার হয়ে গেল। অশিক্ষার অন্ধকার দূর করে শিক্ষার আলো আর ভালোবাসা জয়ী হলো। সেদিন রাতে ঘরে ফেরার পর চারপাশটা খুব শান্ত ছিল। রাবেয়া বেগম রাতের খাবার শেষ করে ওনার ঘরে চলে গেছেন। ইফতেখার বারান্দার গ্রিল ধরে রাতের আকাশের দিকে তাকিয়ে শান্তিতে কফি খাচ্ছিল। বাতাসে ওর শার্টের হাতাটা উড়ছিল।
আমি ধীর পায়ে ওর পেছনে গিয়ে দাঁড়ালাম। কাঁধ থেকে হিজাবটা সরিয়ে টেবিলের উপর রাখলাম। আমার মাথায় এখন আগের মতোই ঘন কালো চুলের গোছা। আমি পিছন থেকে দুহাতে ইফতিকারকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার মুখটা চেপে ধরলাম ওর চওড়া পিঠে। ইফতিকার চমকে উঠে হাসল। কফির মগটা পাশে রেখে আমার হাত দুটোর উপর নিজের হাত রাখল। কি ব্যাপার ডাক্তার সাহেবা, আজ এত আদর কেন? আমি কোনো কথা না বলে ওকে ঘুরিয়ে নিজের মুখোমুখি করলাম। ওর চোখের দিকে তাকালাম, যে চোখে আমার জন্য গত 6টা বছর ধরে এক সমুদ্র ভালোবাসার অপেক্ষা জমে আছে। আমি ওর গলার দুপাশে হাত রেখে একদম কাছে এসে অত্যন্ত আদুরে আর ফিসফিসি গলায় বললাম, ইফতিখার, একটা খুব জরুরি প্রেসক্রিপশন দেওয়ার আছে তোমাকে। ইফতিখার ভ্রু কুঁচকে হাসল। কিসের প্রেসক্রিপশন? আমি ওর বুকে মাথাটা রাখলাম। ওর হৃস্পন্দনটা অনুভব করতে করতে একদম কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, আগামী 9 মাস তোমাকে একজন হবু মায়ের খুব যত্ন নিতে হবে। ইফতিখার, তুমি বাবা হচ্ছ। কথাটা শুনে ইফতিখার মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ও যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। পরের মুহূর্তে ওর চোখ দুটো আনন্দে চকচক করে উঠল। ও এক ঝটকায় আমাকে কোলাপাজা করে তুলে নিল। ওর চোখ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়ল। অনন্যা, সত্যি? তুমি সত্যি বলছো? ও আমাকে নামিয়ে দিয়ে আমার কপালে এক দীর্ঘ ভালোবাসার চুমু আঁকল। আমি হিজাবহীন মাথায় ইফতিখারের বুকের ওমে চোখ বন্ধ করলাম। মেঝেতে একসময় পড়ে থাকা সেই একগোছা কাটা চুলের কান্না আজ এক নতুন জীবনের আগমনের হাসিতে রূপ নিয়েছে। অন্ধকার কেটে অবশেষে আমাদের সংসারে এক পূর্ণিমার আলো এসে আছড়ে পড়ল। সমাপ্ত। কেমন লাগলো আশা করি কমেন্টে জানিয়ে যাবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে।